আসসালামু আলাইকুম। আসলে শিক্ষকতা পেশা এটা আমিও বলি, সবাই বলে, সারা পৃথিবীর মানুষই বলে শিক্ষকতা পেশা শিক্ষা এটা এটা একটা মহতী পেশা। এটা এটাকে চাকরি বলা যায় না। শিক্ষকতাটা হলো শিক্ষকতাটা, অন্যটা হলো যে চাকরি সরকারের। তা আমি ব্যক্তিগতভাবে শিক্ষকতা পেশায় এসেছি। আমি আসলে অন্য কোনো পেশায় ইন্টারভিউ দিই নাই। আমার জীবনের এই যে প্রথম আমি আই হ্যাভ জয়েন্ট দ্যাট 30 এপ্রিল 2002 ইন নান্দিয়াপাড়া ডিগ্রি কলেজ সোনাইমুড়ি নোয়াখালী। তো আমি সেখানে যোগদান করেছি। প্রথম যোগদানটা আমার ওখানে ছিল এবং আমি আর অন্য কোথাও আবেদনও করিনি। যে আমার ইচ্ছাই ছিল যে যে শিক্ষকতা পেশাটাতে আসবো আর আপনার আহ, এখানেই আমি কাটাবো। আর আসলে যে এখানে একটা সুযোগ আছে, সেই সুযোগটা হলো অন্য কোনো পেশায় ও সুযোগটা নেই। যে হাজার হাজার এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে মানুষ করে একসময় এরা সচিব হবে, মন্ত্রী হবে, এমপি হবে, ম্যাজিস্ট্রেট হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আসলে এই বিষয়টা আমার ভিতরে কাজ করতেছিল যে এই সুযোগটা শিক্ষকতা পেশা ছাড়া আর অন্য কোনো পেশায় আসলে এই সুযোগটা নেই। সেই কারণে আসলে মূলত সেই যে শিক্ষকতা পেশায় এসেছি, ইচ্ছেও ছিল এবং এসেও গেছি, সেই থেকে এখন পর্যন্ত আছি। জি, শিক্ষা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400-1500 বছর আগে বলেছিলেন যে আহ, প্রত্যেকটা নরনারীর জন্য আসলে শিক্ষা ফরজ করা হয়েছে এবং এই কারণেই ফরজ করা হয়েছে যে আপনি রাষ্ট্রের চাকরি করেন আর ঘরের গৃহিণী থাকেন, আপনি রিক্সা চালান, আপনি গাড়ি চালান, আপনি বাস চালান, আপনি বদলা দেন, কিন্তু এই যে শিক্ষার যে বিষয়টা, যে আলো, সে আলো যদি একজন ব্যক্তির ভিতরে যদি না জ্বলে, তাহলে তো ওই সে রিক্সাই চালাবে, সে ঘরে গৃহিণী থাকবে, সে চাকরি করে, কিন্তু যে সে যে তার যে দৈনন্দিন জীবন যে একটা লাইফ স্টাইল এবং যে তার যে প্রজন্ম সৃষ্টি করার একটা বিষয় আছে, যদি আমি লেখাপড়া না করি, তাহলে আমার ভবিষ্যৎ প্রজন্ম লেখাপড়া হয়তো অতটুকু নাও করতে পারে। আর শিক্ষার আরেকটা বিষয় হলো যে মানে যেটাকে বলে আমরা গুড এডুকেশন বলি, যে আসলে সুশিক্ষা। তো সুশিক্ষা বা শিক্ষা, এটাকে আসলে জাতির মেরুদণ্ড বলা হয়। এডুকেশনের যে ব্যাকবোন অফ নেশন, একটা জাতি, আপনি জানেন যে যে জাতি শিক্ষায় উন্নত, সেই জাতি মূলত উন্নত। তো কোনো জাতি যদি শিক্ষায় যদি উন্নত না হতে পারে, তার যত এই যে থরে থরে যা কিছু আপনি সাজান, সব সাজানোটা একসময় দুলিশাত হবে যদি শিক্ষা যদি আপনি না সাজাতে পারেন। কিন্তু এটা ভেরি স্যাড যে আমাদের দেশে আপনি যদি এই সাম্প্রতিক যে বিদায়ী যে সরকার, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, তারা অনেকগুলো কমিশন করেছে, আমরা হতাশার সাথে দেখেছি যে একটা শিক্ষা কমিশন তারা করতে পারে নাই। আসলে শিক্ষা প্রতিটা মানুষের ভিতরে শিক্ষার আলোটা দরকার আছে, শিক্ষার দরকার আছে। কারণ জাতি যদি শিক্ষিত না হয়, তাহলে আপনার সবকিছুই আপনার বিদায় যাবে। আপনি কৃষিতে উন্নতি করতে যান, শিক্ষা প্রয়োজন। শিল্পতে উন্নতি করতে যান, শিক্ষা। মোট কথা, এভরিথিং, এভরি টাইম, এভরি লাইফ, এভরি হোয়ার, আপনি যেখানে যাবেন জীবনে আপনার সুন্দর করে চলার জন্য হলেও শিক্ষাটা প্রয়োজন আছে। এটাই আসলে একটা সহশিক্ষা কার্যক্রম যেটাকে বলে। সহশিক্ষা কার্যক্রম হলো সহশিক্ষা, যেটা সহশিক্ষা, যে যে সমস্ত বিদ্যালয় গার্লস যেগুলো আছে সেগুলো শুধু গার্লস এর জন্য, আর ছাত্র এবং ছাত্রী যেগুলো, সেগুলো সহশিক্ষা। উভয়টাই আছে আমাদের বিদ্যালয়ে। আমাদের এখানে আপনার এই ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই একটা শিক্ষা ব্যবস্থাটা আছে। এর ভিতরে চারটা প্রতিষ্ঠান এখানে আছে, বা চারটা শাখা বলা যায়। সেটা হলো যে এসএসসি সাধারণ, আবার এসএসসি ভোকেশনাল, আবার ইন্টারমিডিয়েট সাধারণ, ইন্টারমিডিয়েট আবার ভোক, মানে বিএম যেটাকে বলে, বিজনেস ম্যানেজমেন্ট। আমাদের এখানে চারটা শাখায় রয়েছে। আহ, এবার প্রশ্ন যেটা, যে ছাত্রদের পাশাপাশি যে ছাত্রীদের লেখাপড়া করা এবং এর পরবর্তী জীবনে তারা যে রাষ্ট্রের অনেক অবদান রাখতে পারে তারা। আপনার আজকে তো ছাত্রদের জন্য ধরেন বিভিন্ন শিক্ষায় শিক্ষা গ্রহণ করার পরে তাদের যে চাকরি বাকরি, সেখানে অনেক ক্ষেত্রে 60%
50% 60% তাদের ভিতর তাদের জন্য কোটা রাখা হয়েছে। যেমন আপনি যে প্রাথমিকে প্রায় আমার জানা মতে টু দ্য বেস্ট অফ নলেজ প্রায় 60% মহিলা কোটা। তো ওদের যে সুযোগ আছে তারা লেখাপড়া করে যদি তারা ধরেন উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, তাদের জন্য আজকে বিশ্ব অবারিত। আপনার যে কোনো পেশায় তিনি যেতে পারেন এবং সংসারের পাশাপাশি তিনি রাষ্ট্রের জন্য চাকরি করে ব্যবসা করে যদি সে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, অনলাইন বিজনেস করতে পারেন এবং আপনার অনেক ক্ষেত্রে সামাজিকতায় আছে, অনেক বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন আজকে অনেক নারীরা, রাজনীতির সাথে যুক্ত আছেন অনেক নারীরা। মোট কথা আপনার এ লট অফ কন্ট্রিবিউশন আসে। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে প্রায় 50% নারী বাংলাদেশে আপনি ভোটার ফলো করলে দেখবেন 50% টোটাল জনসংখ্যার, টোটাল পপুলেশনের 50% মহিলা পপুলেশন। এত বড় একটা জগৎকে, এত বড় একটা সাইটকে যদি আপনি যদি এদেরকে অন্ধকারে রেখে দেন, তাহলে এই জাতি কখনো আপনার মাথা তুলে দাঁড়াতে পারবে না। গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ গুড নেশন। আপনি আমাকে একটা শিক্ষিত মা দেন, আমি আপনাকে একটা শিক্ষিত জাতি দেব। যে জাতি ধরেন মেয়েরা লেখাপড়া করে নাই, সেই জাতি আপনার কখনো অবদান দিতে পারবে না। ধন্যবাদ। যে আসলে আমরা গভীরভাবে লক্ষ্য করেছি, আমি ব্যক্তিগতভাবে আমার যে অভিজ্ঞতা, আমি শিক্ষাতে প্রবেশ করেছি জয়েন্ট 30 এপ্রিল 2002। 2002 সালে আমি কলেজে জয়েন করেছি। তো সেই ক্ষেত্রে আমার প্রায় চাকরির 24-25 বছর হয়ে গেছে। আমি এই দীর্ঘ সময়ে আমি যেটা দেখেছি যে আমাদের দেশে শিক্ষা অনেকটাই অবহেলিত অন্যান্য দেশের তুলনায়। যে সরকার আসে, সরকার যায়, কিন্তু শিক্ষা ব্যবস্থাটার সেই উন্নতি ওইভাবে হয় না যেভাবে ওনারা প্রতিশ্রুতি দেন এবং দাতা গোষ্ঠীকে যেভাবে তারা বলে আসেন সেইভাবে তারা আসলে করেন না। আপনার মাধ্যমিক শিক্ষাটা আমাদের দেশে প্রায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই প্রায় আপনার 97% আপনার এই এমপিওভুক্ত শিক্ষকরা শিক্ষার সাথে জড়িত বাংলাদেশে, প্রায় অ্যাবাউট 97%। মাত্র 3% বা 3% আপনার সরকারি টিচার বা সরকারি স্কুল আছে। তো সেক্ষেত্রে এত বড় অবদান যারা রেখে চলেছে তাদের আপনি যদি দেখেন, আমরা এই সরকার আসে আমাদেরকে 50% বোনাস করছে, আমরা 25% বোনাস পাই, মাত্র 25% বোনাস পাই আমরা বেসিক্যালি। এই বাংলাদেশে আমাদের বাড়ি ভাড়া একেবারে সীমিত। এরা আসে যা করেছে, তার আগে আমাদের বাড়ি ভাড়া ছিল মাত্র 1000 টাকা, চিকিৎসা ভাতা আমাদের 500 টাকা এমপিভুক্ত শিক্ষকদের। তারপরে যে তারা যে বেতনটা পায়, সেই বেতনটা ওই যে বাড়ি ভাড়া ওই যে এগুলো না পাওয়ার কারণে সরকারের সাথে তাদের এই যে এমপিভুক্ত শিক্ষকদের ডে নাইট ব্যবধান হয়ে গেছে ইতিমধ্যে। তো যারা রাষ্ট্রের এত বড় অবদান রেখে চলেছেন তারা আজকে অবহেলিত। তো একটা একটা জাতিকে যদি আপনি এগিয়ে নিতে চান, যেখানে 97% শিক্ষার সাথে যারা জড়িত তাদেরকে আপনি অবহেলায় অযত্নে রেখে আপনি এটা মানে হাউ ক্যান ইট পসিবল। আমরা যেটা মনে করি যে এখন সময় এসেছে যে যদি শিক্ষাকে, আমি এখানে একটা জিনিস উল্লেখ করতে চাই আপনাকে, যে বিগত তৎকালীন বেগম খালেদা জিয়া সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা লক্ষ্য করেছিলাম তখন। এরপরে তার হয় নাই। যেমন নারী শিক্ষার ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন বেগম জিয়া। তারপরে আমরা যেটুকু পাই যে আমাদের অবসর ভাতা ছিল না, সে অবসর ভাতা তৎকালীন বেগম খালেদা জিয়া সরকার চালু করেছেন। আমরা কোনো বোনাস পেতাম না, সে বোনাসটা বেগম খালেদা জিয়া চালু করেছেন। আমরা কোনো কল্যাণ পাস ছিল না আমাদের, সেটা বেগম খালেদা জিয়া সরকার চালু করেছেন। তো এখন আজকে তারই আপনার সুযোগ্য উত্তরসূরি, তারই সুযোগ্য সন্তান আজকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে চলেছেন। আজকে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন। আমাদের বাংলাদেশে আপনার এমপিভুক্ত শিক্ষকদের দীর্ঘ দাবি, দীর্ঘ সংগ্রাম ছিল যে আমাদেরকে সরকারি প্রতিষ্ঠানের মতো, সরকারি শিক্ষকদের মতো আমাদের বাড়ি ভাড়া, বোনাস এবং
অন্যান্য সুযোগ সুবিধাগুলো এবং সর্বোপরি আমাদের যে অবসর সুবিধা। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন, অবসরে গেলে কোনো শিক্ষক আপনার 2, 4, 5 বছরের সাথে তার টাকাটা পায় না, মানবেতর জীবন যাপন করে। তো আমরা নতুন সরকারের প্রতি, এবং আরেকটা বিষয় আপনাকে বলি, আমাদের একটা দাবি, এই দাবিগুলো থাকবে, এবং যদি তারা পূরণ করেন, যদি এই সরকার পূরণ করে, তাহলে সরকারি বেসরকারির যে ব্যবধানটা সেটা যদি কমে যায় বা যদি না থাকে, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। এক্ষেত্রে লক্ষণীয় হলো যে এটা আপনি খেয়াল করবেন যে আমাদের তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন ডক্টর এহসানুল হক মিলন। ডক্টর এহসানুল হক মিলন যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন বেগম জিয়া, তখনকার সময়ে এই যে পরিবর্তনটা হচ্ছে, বাংলাদেশের নকল মুক্ত করেছেন। আজকে আমরা জানি না, আজকে বিকেলে হয়তো আহ, এটা শপথ গ্রহণ করা হবে, ডক্টর এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হবে কিনা। বাংলার শিক্ষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তিনাকে শিক্ষামন্ত্রী হিসেবে চাচ্ছেন। যদি হন, তাহলে হয়তো তার হাত ধরে হয়তো একটা ব্যাপক পরিবর্তন আসতে পারে। আজকে